সংসদ সদস্যবৃন্দ, সকলের নাম বললাম না, কয়েকজন আছেন বললে অনেক সময় লাগবে, আমাদের সম্মানিত সচিববৃন্দ এবং এখানে উপস্থিত আছেন আমাদের আরও কয়েকজন গবেষক এবং আমার খুব প্রিয় একজন মানুষ যিনি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের ডিজি ছিলেন এবং অনেক ভালো কাজের সঙ্গে জড়িত, এখনো প্রচুর লেখালেখি করেন, আমি ওনার লেখা নিয়মিত পড়ি। যারা এখানে আছেন তারা প্রায় সবাই গবেষণার সঙ্গে জড়িত, শিক্ষকতা জড়িত, বোধহয় স্কুলের শিক্ষকরা এখানে আছেন। আমি খুবই গর্বিত বোধ করেছি যেখানকার এই স্কুলটি আপনারা অত্যন্ত ভালো একটা স্কুল পরিচালনা করছেন, এখান থেকে আমাদের ভবিষ্যতের নাগরিকদের তৈরি করছেন যোগ্য হিসেবে, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের একটা সমস্যা আছে আমার কাছে, আমার ব্যক্তিগত ধারণা আর কি, যে আমরা রাজনীতি করতে অনেক বেশি পছন্দ করি কাজের চেয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা 150 বছর আগে আপনার একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিতাটা হচ্ছে, কবিতার নাম খুব চমৎকার, আপনি পড়বেন, পড়লে খুব ভালো লাগবে আপনাদের, দুরন্ত আশা। কবিতাটা এক জায়গায় আছে, কাগজ নেড়ে উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করে, মাথায় ছোট বহরে বড় বাঙালি সন্তান। কথার যে কতটা সত্যি এটা আজকে এই মুহূর্তে এসেও কিন্তু আমাদের মনে হয় বোধহয় তাই। তারপর উনি বলছেন, ইহার চেয়ে হতেন যদি আরব বেদুইন, চরণ তলে বিশাল মরু দিগন্তে বিলীন, ছুটছে ঘোড়া উঠছে বালি চলেছি সেদিন, অর্থাৎ গতিবাদ। এই কাগজের উচ্চস্বরে পলিটিক্যাল তর্ক করা আপনার 150 বছর আগেও ছিল, তখন রকে বসে পলিটিক্যাল তর্ক করতো, এখন আমরা সারা দিন রাত টেলিভিশনে টক শো থেকে শুরু করে সবসময় শুধু পলিটিক্যাল তর্কই করতে আছে, তাই না? কিন্তু এই যে এখানে মানুষ, গবেষকেরা তারা কাজ করছেন, তারা কিছু উদ্ভাবন করছেন, কিছু প্রযুক্তি তারা উদ্ভাবন করছেন যেগুলো আমাদের সাধারণ কৃষকের কাজে লাগে। এই বিষয়গুলো কিন্তু আমরা টেলিভিশনে কথা বলতে শুনি না, বা আমরা পত্রিকাতেও লিখতে দেখি না। কোথাও বড় করে যে কোথাও একটা আপনার হাইলাইট করবে, ফোকাস করবে, সেটা করতে দেখি না। আমি কয়েকদিন আগে আমার দেশ ঠাকুরগা, আপনারা জানেন, আমি ঠাকুরগাতে গিয়েছিলাম, আমাকে একজন বললো যে একজন কৃষক সে নিজের উদ্ভাবনীতে সোলার দিয়ে সে 300 একর জমি চাষ করছে 28টা পাম্পের মধ্যে দিয়ে, এবং 4300 মুরগির একটা খামারও করেছে, আর সেই সঙ্গে আপনার ওই সোলার সিস্টেম দিয়ে সে অন্যান্য কাজগুলো করছে, বিদ্যুতের বাড়ি ঘর, এয়ার কন্ডিশনার, টেলিভিশন এগুলো চালাচ্ছে। আমি দেখতে গিয়েছিলাম, দেখি যে ভদ্রলোক কিন্তু আপনার কোনো শিক্ষিত লোক নন, তিনি একজন সাইকেল মেকানিক ছিলেন। আমি আপনাদের সত্য ঘটনা বলছি, গ্রামটার নাম চিলারং, আপনারা গিয়ে দেখতে পারেন। তিনি নিজে সাইকেলের মেকানিক করতে করতে তিনি নিজেই আপনার উদ্ভাবন করতে শুরু করেন যে কীভাবে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এবং তিনি এই করতে করতে সোলার দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে ফেলেছেন। এই যে একটা মানুষ, সে আপনার একটা সাইকেল মেকানিক থেকে এখন স্বশিক্ষিত একজন গবেষক হয়ে একজন বিজ্ঞানী হয়ে গেল, বিদ্যুৎ উৎপাদন করছে সোলার প্যানেল দিয়ে, তার সব কিছু কিন্তু নিজে তৈরি করা। এইটাকে কিন্তু আমরা কেউ হাইলাইট করে না। আমি বারবার করে ওখানে যারা ছিল রিপোর্টার, তাদের বললাম যে ভাই এগুলো একটু দেবেন তো ভালো করে পত্রিকায়, একটা না দুটো পত্রিকা আসছে, আর কোনো পত্রিকা আসে, এটাই সমস্যা। আমি যে কথা বলছিলাম, আমরা তর্ক করতে ভালোবাসি, আমরা রাজনৈতিক চিন্তা ভাবনা নিয়ে আমরা বেশি চিন্তা করি সবাই। আমাদের একেবারে যে রিক্সা শ্রমিক সেই ভাইটা থেকে শুরু করে আপনার একদম টপে যারা, তারাও রাজনীতির কথা বলে। এমনকি আপনি দেখবেন গ্রামে 2-3টে আপনার গুমটি ঘর আছে, আপনার চায়ের দোকান, ওখানে আপনার টেলিভিশন দেয়, ওকে বসে গল্প করে, ওখানে দেখবেন শুধু রাজনীতির কথাই হয়। যার ফলে আমাদের মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে আমরা কথায় কথায় আমরা সবাই মিলেই আমরা এখন পলিটিশিয়ান, সবাই আমরা প্রধানমন্ত্রী হয়ে যাই, সবাই আমরা আপনার মন্ত্রী হয়ে যাই। খেয়াল করে দেখবেন আপনি, তো এইভাবে কিন্তু এগুলো যায় না। আমি আলাপ করছিলাম যে এখানে
আপনাদের এখানে কত বাজেট কত হচ্ছে? বাজেট কত আপনার এখানে? এখানে এই প্রতিষ্ঠানের মাত্র 23 কোটি টাকা বাজেট, আর সবকিছু নিজস্ব আয়ে চলছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যখন আপনার এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করছি, ব্যাংক থেকে লুট করে নিয়ে চলে যাচ্ছি, তো এইখানে আমার 100-150 কোটি টাকা গবেষণার জন্য দিতে আমার অসুবিধাটা কোথায়? আপনি বলবেন যে, আপনারা বলবেন স্যার আপনি তখন আছেন ক্যাবিনেটে, মন্ত্রণালয়ে, সরকারে, তো দিচ্ছেন না কেন? ওই যে বললাম মাইন্ডসেট, এই মাইন্ডসেট আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু এই প্রতিষ্ঠানের জন্য নয়, গবেষণার জন্য আরো বেশি করে অর্থ বরাদ্দ করার জন্য আমরা আবার চেষ্টা করব আমার সঙ্গীদেরকে নিয়ে। এখানে কতগুলো বিষয়ে যেমন প্রযুক্তি আমি দেখলাম, যেটা আমার মনে হয় যে আমরা যদি প্রাইভেট সেক্টরের সঙ্গে একটু যোগাযোগ করি, তাদেরকে যদি আমরা এখানে একটু আপনার আকৃষ্ট করতে পারি, তাহলে বোধহয় আমরা অনেক লাভবান হব। আমাদের কৃষিতে আস্তে আস্তে কিন্তু মানুষ আপনার আগ্রহ হারিয়ে ফেলছে। কারণ কি, কৃষি পণ্যের তো দাম পায় না, আলু নষ্ট হয়ে যায়, কোল্ড স্টোরেজ নাই, দাম পায় না, টমেটো বা অন্যান্য সবজি শুধুমাত্র আপনার এই কোল্ড স্টোরেজ নাই, সংরক্ষণ করার ব্যবস্থা নাই, যে কারণে সেগুলো নষ্ট হয়ে যায়। তাহলে সে উৎপাদন করবে কেন, আকৃষ্ট হবে কেন? তাকে তো বাঁচতে হবে। এই জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আপনাদের একটু চিন্তা করা দরকার গবেষণার মধ্যে। আমি ডিজি সাহেবকে বলবো, তিনি একজন অত্যন্ত পরিশ্রমী এবং সৃষ্টিশীল মানুষ, সৃজনশীল মানুষ। আমি তাকে অনেকদিন ধরে দেখছি। আমাদের পার্টির স্ট্যান্ডিং কমিটিতে তিনি এই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রেজেন্টেশন দিয়েছেন। একজন কর্মী মানুষ এবং দেশপ্রেমিক মানুষ। সেই কারণে আমি তাকে অনুরোধ করবো যে আপনার কালিগসদের নিয়ে, আপনারা যারা এখানে একসাথে কাজ করছেন, তাদেরকে নিয়ে আপনারা এই কাজটা একটু করার চেষ্টা করেন, যে কি করে আমরা কৃষিজাত পণ্য বাজারজাত করতে পারি, ভালো মূল্য যেন কৃষকরা পায় সেই লক্ষ্যে। এটা কিন্তু খুব জরুরি। কারণ আমি উৎপাদন করলাম, ভালো ফসল তৈরি করলাম, আমরা বেশি উৎপাদন করলাম, কিন্তু বিক্রি করতে পারলাম না, আমি আগ্রহ হারিয়ে ফেললাম। এটা আপনারা কেউ এর মধ্যে কোনো গবেষণা করেছেন কিনা আমি জানি না। তা আমি যেহেতু অর্থনীতির ছাত্র ছিলাম, আমি তখন পড়তাম যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে আপনার বাজারজাতকরণ সমস্যা। এবং কেন? যে মধ্যস্বত্ব ভোগীরা সব নিয়ে চলে যায়। আমি যে মাঠে যখন উৎপাদন করলাম, আপনাদের বগুড়ায় বিরাট সবজির বাজার। আমি আস্তে আস্তে যখন এখান দিয়ে যাই, দেখি যে আপনার বিশাল সবজির বাজার, আলু, আপনার বিভিন্ন রকম ফসল। আপনাদের বগুড়াতে কিন্তু কৃষিতে অনেক উন্নত, ফলে এখানে আপনারা অনেক উৎপাদন করছেন, বিক্রি করছেন, কিন্তু সেই টাকাটা পাচ্ছেন, সে অর্থটা পাচ্ছেন আমাদের কৃষকেরা। ফলে আমাদের দারিদ্র, সেই দারিদ্র কিন্তু কৃষকদের মধ্যে থেকেই যাচ্ছে। তাই যখন আমি আপনার এই পল্লী উন্নয়ন করব, পল্লী উন্নয়ন শুধু রাস্তাঘাট আর ঘরবাড়ি করলেই তো হবে না, কৃষকের উন্নয়ন করতে হবে, যারা পল্লীতে বাস করে। সেই উন্নয়ন করতে গেলে তাকে আর্থিক সচ্ছলতা দিতে হবে। আমি সেটাই মনে করি যে এই কাজটা আমাদের করা দরকার। আমরা আপনার আমাদের বগুড়া, কুমিল্লার বার্ড, আপনার বগুড়ার এই একাডেমি, আরও দুটো হয়েছে বোধহয়, রংপুর একটা জামালপুর একটা, আর একটা বোধহয় গোপালগঞ্জ হয়েছে। এগুলো এখন নতুন হয়েছে, কাজ শুরু করেছে। কিন্তু আপনারা ইতিমধ্যেই কিছুটা সাফল্য অর্জন করেছেন এবং স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন আপনারা। আমি সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি খুব আত্মবিশ্বাসী মানুষ এবং আমি মনে করি যে আশাবাদীও মানুষ, যে আমরা আপনাদের যে নেতৃত্ব এখানে আপনারা পেয়েছেন, আপনাদের মহাপরিচালক সাহেব এখানে যিনি আছেন, অত্যন্ত পরিশ্রমী লোক এবং সৃজনশীল লোক। তার নেতৃত্বে আপনারা এটাকে আরও উঁচুতে নিয়ে যান। উঁচুতে নিয়ে যেতে পারবেন তখনই সফল হবেন যখন আপনারা আপনাদের উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে ডিসেমিনেট করতে পারবেন, কৃষকের কাছে নিয়ে যেতে পারবেন এবং একই সঙ্গে কৃষককে আরও উন্নত হওয়ার চেষ্টা করতে সুযোগ করে দিতে পারবেন। আমি বক্তব্য বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে এইটুকু অনুরোধ করবো, এই বিষয়গুলোর দিকে আপনি একটু নজর দেন, আপনারা ভালোভাবে যেন বাজারজাত করা যায় কৃষি পণ্য, সেই
কিভাবে করা যায় তার উপরে গবেষণা করেন। যেমন আমার কাছে মনে হয়, আমার যে কথা বলছিলেন কিছুক্ষণ আগে সিরাজ সাহেব, ছেলেরা শুধু চাকরি চায়, আরও একটা ব্যাপার আছে, আর ঠিকাদারি করতে চায়। খেয়াল করে দেখবেন সিরাজ ভাই একটু শোনেন, আপনি বললেন না ছেলেরা শুধু চাকরি চায়, আমি আরেকটা জিনিস দেখছি, ঠিকাদারি করতে চায়, ওদের ডিপার্টমেন্টে ঠিকাদারি করবে। আমি বলছি ওসব বাদ দিয়ে তোমরা ব্যবসা করো না, করো যে কথা আপনি বললেন, ছোট ছোট উদ্যোক্তা হও। আপনার যে এখন গভর্নমেন্ট অনেক সুবিধা করে দিয়েছে যে আপনি ব্যাংক সুবিধা পাবেন যদি কৃষিতে কোনো কাজ করতে চান, ছোট ছোট আপনি কোনো ইনভেস্টমেন্ট করতে চান। মার্কেটিং করার জন্য আপনি ছোট ছোট ফ্রিজিং ভ্যান নেন না কেন, বগুড়াতে এই প্রোডাক্টসগুলো নিয়ে আপনি ঢাকায় চলে যান, এখানে যখন 10 টাকা দাম, ঢাকায় তখন আপনার 80 টাকা দাম, 100 টাকা দাম। তাহলে আপনি যদি নিতে পারেন, এই কোম্পানি যদি তৈরি করতে পারেন, আপনি তো ইজিলি মাসে 10-12 লাখ টাকা আয় করতে পারবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো একটা লোক, একটা ছেলে যদি সে আপনার 10-12 লাখ টাকা মাসে আয় করতে পারে, তার তো আর একটু বেশি দরকার হবে না। এই জিনিসগুলো আমাদেরকে মনে হয় আমাদের গবেষণার মধ্যে, আমাদের কাজের মধ্যে নিয়ে আসা দরকার। আমি আবারও বললাম যে আমি খুব আশাবাদী মানুষ। এই বয়সে এসে আমার মনে হয় যে আরও যদি কিছু বেশি সময় পাওয়া যেত, তার আরও কিছু কাজ করার সুযোগ পাওয়া যেত। আমরা আসুন, আমরা সবাই মিলে আমাদের দেশটাকে গড়ার চেষ্টা করি। খুব হতভাগা দেশ আমরা, বারবার ঝামেলা হয়। এই আসে একবার আমাদের আসলো, সবাই ভাবলো 10 টাকা সে চাল খাওয়াবে, একদম সোনা বানিয়ে দেবে দেশটাকে, ঠিক না? অথচ 15-16টা বছর ধরে এমন লুট করলো। আমি যখন আপনার 17 বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তাও নাই, স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে 17 বছর ধরে করলোটাকে। পরে খোঁজে দেখছি বিভিন্নভাবে যে আমাদের এজিডিতে পিরোজপুর বলে একটা জেলা আছে, আপনার জানেন, নাম জানেন সবাই, সেখানে 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা ইট বসে নেই, কাগজে কলমে 3,500 কোটি টাকা লোপাট। এই কাজ করে গেছে গত সরকার, আওয়ামী লীগ সরকার। তো এইগুলোকে বন্ধ করে দিয়ে আজকে আমাদেরকে কাজ করে সামনের দিকে যেতে হবে। আমরা ঝগড়াঝাটি কম করি, ঠিক আছে, আপনার পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে ডিবেট করি, রাস্তায় আন্দোলন অনেক হয়েছে, এখন একটু কম করি, করে দেশটাকে উপরে টেনে তোলার চেষ্টা করি। পার্থক্যটা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে যায় বরাবর, আর বিএনপি ওখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে। যখন গড়ে তুলে একটা জায়গায় নিয়ে যায়, তখন আবার সেটাকে ফেলে দেওয়া হয়। এই করতে গিয়ে কিন্তু আপনার দেশটা আর এগুতে পারে না। আজকে কিছুক্ষণ আগে একটা আপনার সারনাটা দেখাচ্ছিলেন, যেটা এখন আপনার আমরা এখানে দেখলাম 100 বছর আগে বলেন আপনি সেটা চালু হয়েছে, অথচ আমরা এখন দেখছি সেটা এইভাবে। এটা আমার কথাগুলো বলছি যে আমরা দেশটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের কাজগুলোকে করার চেষ্টা করি, আমরা যেখানে আছি সেখানে কাজগুলো করার চেষ্টা করি, তাহলেই আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের ইয়াং জেনারেশন অনেক ভালো, অনেক সৃজনশীল, অনেক উদ্ভাবন করতে পারে, কাজ করতে পারে। এই ইয়াং জেনারেশনকে আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে হবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা এখানে যেহেতু সবাই সৃজনশীল মানুষ, সবাই লেখাপড়ার সঙ্গে জড়িত, শিক্ষার সঙ্গে জড়িত, সবাই মিলে আমরা চেষ্টা করি যে আমরা আমাদের নিজের কাজটাকে আরও প্রসার করি, সামনের দিকে নিয়ে যাই। আমি আমাদের বগুড়া যে আরডিএ এই একাডেমির কাছে আমি অত্যন্ত আশা করব যে তাদের যে ইতিমধ্যে তারা যে সাফল্য অর্জন করেছেন, তার চেয়ে অনেক বেশি তারা চেষ্টা করবেন, কাজ করবেন, এবং আমি আশাবাদী যেটা সম্ভব হবে। এবং কারণ এখন আমাদের নেতৃত্ব যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, তিনি আপনাদের সন্তান, তিনি এসেছিলেন, এখানে দেখে গেছেন, এবং তিনি নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের সকলকে সাহায্য করবেন যে এখানে আরও বেশি কাজ করা যায়, আরও বেশি গবেষণা করা যায়, এবং সেটাকে আমরা ছড়িয়ে যেতে পারি সবখানে। উনি যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের ডিজি সাহেব বললেন যে তফাৎটা কোথায়, অন্যান্য রাজনীতিবিদরা এসেই প্রথম কাজ শুরু করে, অন্য রাজনীতিবিদদেরকে বকাবকি শুরু করে, তাই না? উনি কিন্তু এসেই প্রথমে বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে,
আর সেই পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন। এখন আমরা জানেন যারা আমাদের সচিব সাহেবরা আছেন এবং আরও ইয়াং জেনারেশন কিছু আছেন যাদেরকে তিনি দিন রাত কাজ করছেন যে কীভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কিভাবে দারিদ্র্যকে দূর করে কিছুটা সচ্ছলতা আনতে পারি। এই বিষয়গুলো আমাদের এখন সুযোগ এসেছে, এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে